আমি এমডি ফখরুল আপনাকে যুক্ত করলাম। এমডি ফখরুল আপনি বলেন। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে পার্সোনাল ডিসঅর্ডার নিয়ে। আচ্ছা বলেন। জি, আমরা ৩ ভাই ১ বোন। আমার বড় ভাইটা যে আপনার কয়েকটা ভিডিও দেখেছিলাম, যে সেই ভিডিওর মধ্যে আপনার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী টোটালি 100% ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন আমার ভাইকে চিকিৎসা করাতে গেলে আমি আপনার সাথে আরেকজন কথা বলছিল। উনার সাথে যদি কথা বলতে পারতাম তাহলে মনে হয় যে ক্লিয়ার হতাম। আমার ভাই যে সাইন সিম্পটম গুলা যে আছে, সেই সাইন সিম্পটম গুলা সেম। যে হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে সে মানে একটা অন্য সত্তা তার তার কাছে প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে মারামারি শুরু হয়েছে। কিছুক্ষণ পর আবার যখন সে শান্ত হয়, আবার সে পুনরায় আবার ভালো ব্যবহার করতেছে। কিন্তু সে অল্পেতেই রেগে যায়, মারামারি করতে সে অভ্যস্ত সবচেয়ে বেশি। আমার বোনটারও ঠিক তেমনই একই অবস্থা। তার অতীতের গুলা সবসময় সে বলতে থাকে, আমার বাবা ওইটা করছে, আমার বাবা ওইটা করছে। অরিজিনালি আমার বাবা কিন্তু মানসিক, শারীরিকভাবে টর্চার করতো। আমার যতটুকু বয়স হয়েছে বুঝার মতন, তখন হুম, থেকেই বুঝতাম যে আমার বাবা এমনও দিন গেছে, আমাকে রাত্রে ১২টার সময় টেনে হেঁচড়ে বিছানা থেকে টেনে হেঁচড়ে মারধর শুরু করছে। আমি দৌড়ে গিয়ে অন্যের বাড়ি থেকে পলায়ে থাকতাম। তা আমি এখনো মোটামুটি ভালো আছি। কিন্তু আমার ২ ভাই-বোনটা একই অবস্থা। তো তাদেরকে কিভাবে চিকিৎসা করাতে গেলে কিভাবে কি করা যায়? সেটা হ্যাঁ, আপনার। এটা ঠিকই বলেছেন যে, এই যে বাচ্চা বয়সে যদি মারধর করা হয় এবং টর্চার করা হয় তাহলে তো মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম হওয়া এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা আ হইতে পারে এবং এই জিনিসটা নিয়ে আপনার অবশ্যই এখন আপনি যদি ঢাকায় থাকেন তাহলে পিজি হাসপাতালে চলে যাবেন। পিজি হাসপাতালে একটা আ সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, মানসিক রোগ আ ওইখানে দেখানো যায়। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ৳১০ দিয়ে টিকিট কাটতে হতো। এখন হয়তো একটু বেড়ে যেতে পারে। আমি জানি না ঠিক এখন দাম এখন কত টাকা নিবে। হয়তো ৳২০ ৳৩০ সরকারি ওইটা, হ্যাঁ? আ হ্যাঁ, ওইখানে ৳২০-৳৩০ র ভিতরে আপনি ১ম এ প্রাথমিক একজন মানসিক ডাক্তারের কাছে দেখাবেন। দেখানোর পরে উনি ওইটা দেখে বুঝতে পারবেন যে ওনাদের আসলে কি হইছে, সমস্যাটা কি? এবং আপনি নিজেও দেখাবেন। বলবেন আপনিও যাবেন, আপনি নিজেও দেখাবেন। আপনার ভাই-বোন হয়তো যেতে চাইবে না। তাদেরকে বলবেন যে আমরা সবাই মিলে দেখাবো। ছোটবেলায় তো আমাদের উপর অনেক অত্যাচার হইছে। এই জিনিসটা মানে ডাক্তার দেখাইলে ডাক্তার ভালো এই জিনিসটার একটা দিতে পারবে। তখন আপনারা ৩ জনই দেখাবেন। ৩ জনই দেখায়ে আপনারা ওই ডাক্তার বলে দিবে যে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে এবং আপনাদের অন্য কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত, অন্য কোন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত এবং এই জিনিসটাকে অবহেলা করা একদমই ঠিক হবে না। কারণ এই মানসিক রোগটা নিয়ে আমরা বাংলাদেশের মানুষ সাধারণত খুব একটা চিন্তিত হই না। আমরা মনে করি, "আরে ধুর আ কিছু হবে না। আরে এটা কোন বিষয় হলো।" কিন্তু মানসিক রোগ অনেক সময় শারীরিক রোগের থেকেও বড় হয়ে যেতে পারে, হ্যাঁ? মানসিক রোগ ভয়ংকর একটা অসুখ। এটা একটা অসুখই, হ্যাঁ? আ মানে মানে আ এটা একটা বড় প্রবলেম। তো আপনি পিজি হাসপাতালে চলে যান। পিজি হাসপাতালে সকালবেলা চলে গেলে লাইন কম থাকবে। আপনি লাইনে দাঁড়ায় ওইখানে একটু লাইনে অনেকক্ষণ বসে থাকতে হয়। বসে আপনি আপনারা ৩ জনই একসাথে দেখান ডাক্তারকে এবং ডাক্তার তখন আপনাদেরকে অনেক কথা আপনাদের শুনবে। আপনাদের অনেক ছোটবেলার কাহিনীও জিজ্ঞেস করবে। আপনারা খোলামেলা কথা বলবেন। যেটা হইছে সেটা বলে দিবেন। কোন রাগ-ঢাক করবেন না। ডাক্তারের কাছেও কোন রাগ-ঢাক করতে হয় না। ডাক্তারকে যেটা সত্য সেটা একদম স্ট্রেইট বলে দিতে হয়। আপনারা বলে দেন। বলে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে আপনাদের নিজেদেরও একটু ভালো লাগবে, একটু রিল্যাক্স হবেন যে কথাগুলো আপনি অন্য কাউকে বলতে পারছেন আপনারা। এবং একই সাথে ডাক্তারও এটার একটা দিতে পারবে আপনাদেরকে। ছোটবেলায় কি আপনাদেরকে বেশি মানে টর্চার করা হইতো নাকি? ভাই কি বলবো? বেশি বলতে এমনই হতো, আমার ভাইটাকে আমার বাবা এমনও দিন গেছে, দিনের পর দিন খাইতে দেয় না। ঠিক আছে? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাকে মানে একটা কিছু আবদার করলে তাকে কিনে দিতে চায় নাই। এবং যদি বলছে যে আমি মেলায় যাবো, কিছু কিনবো, দেয় নাই। না দিবে তো নাই, আবার ওকে মারধর করতো। মা এমনও দিন গেছে, মা কি করছে, জ্বালানা দিয়ে ভাত তাকে দিচ্ছে লুকায়, লুকায় বাবার আড়াল থেকে। এমনভাবে অত্যাচার করা হয়েছে। এখনো ঠিক সেমই। তাকে বিয়ে করানো হয়েছিল। বিয়ে করানোর পরে তার বউকে অনেক মারধর করতো। একটা বাচ্চা ছিল। পরে লাস্টে বউটা যাইতে বাধ্য হইলো। আচ্ছা। তাকে ডিভোর্স দিতে বাধ্য হইলো। মানে সে তাকে যাকে ছোটবেলায় মারপিট করা হয়েছে সে আবার বড় হয়ে তার বউকে মারপিট করতো নাকি? হ্যাঁ, আমাকে মারতো, আমাকে মারছে, আমার বাবাকেও সে মারে এখন। আমার মাকেও মানে গায়ে হাত তুলতে মানে হয়, অভ্যস্ত হয়ে গেছে এবং করছেও। এবং দেখা যাচ্ছে যে এই লাস্টে তার বউ যখন ডিভোর্স দিয়েছে, এবং সন্দেহ প্রবণতাটা তার বেশি। সবচেয়ে বেশি হলো সন্দেহ প্রবণতাটা বেশি সবচেয়ে। তার বউকে মারধর করার পরে লাস্টে সে তার একটা মেয়ে সন্তান ছিল। সেই মেয়ে সন্তানটাকে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। পরে আবার কিছুদিন পরে সে আবার একটা বোবা মেয়েকে বিয়ে করছে। আমাদের অনুমতি ছাড়াই, জোরে। আচ্ছা, আচ্ছা। মানে একটা কঠিন তো অবস্থার মধ্যে।
খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি ইমিডিয়েটলি পিজি হাসপাতালে চলে যান ভাই। ওনাদেরকে দেখাইতে হবে। ওনাদের এখন আসলে আ আপনি দেরিও করে ফেলছেন। আপনার আরো আগে যাওয়া উচিত অনেক, ছিল। অনেক, আপনি অনেক। আমার যে ময়মনসিংহ দেখানো হয়েছিল একজন ডাক্তারকে। আমার নামটা ময়মনসিংহে তো মনে আরো নাই। ভালো, ভালো ডাক্তার আছে। ময়মনসিংহেও কিন্তু হ্যাঁ, হ্যাঁ, দেখানো ময়মনসিংহে হয়েছিল। থাকলে ময়মনসিংহে ভালো ডাক্তার আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভালো, ভালো ডাক্তার আছে। ওনাকে দেখানো হয়েছিল ময়মনসিংহ। উনি বলছিল আমার বাবা নিয়ে গেছিল। বলছিল যে তার রোগটা কতদিন ধরে? বাবা একটা আনুমানিক বলছিল ২-৩ বছর, ৪ বছর। ডাক্তার বলছিল যে তার এই রোগটা ২-৩ বছর না, ওর রোগটা ১০ থেকে ১৫ বছর হয়েছে বয়স এই রোগটা। তো আচ্ছা, বাবা আচ্ছা। কিন্তু কখনো বিশ্বাস করতে চায় নাই। দুঃখের বিষয় যে আমার বাবা একজন পল্লী চিকিৎসক হিসেবে কাজ করত। কিন্তু আমার বাবা এগুলাকে মানে ডোন্ট কেয়ার মনে করত। এখন মানে এগুলা সাফার করতেছি আমরা। মানে পুরোপুরি সাফার খুবই, করতেছি। খুবই আমার খুব দুঃখজনক। খুবই দুঃখজনক। আমার খুব আমরা সবসময় এজন্য বলি যে, বাচ্চাদের গায়ে কখনো হাত দেওয়া যাবে না, বাচ্চাদের টর্চার করা যাবে না, বাচ্চাদের মারধর করা যাবে না। এই জিনিসটা আমরা মাঝে, মাঝেই আমরা আমাদের আলোচনাতে আনি। এবং আপনিও ভাই ফখরুল ভাই, আপনিও আপনার বাচ্চারা যারা আছে তাদের গায়ে কখনো হাত দিবেন না। আ এটা ভয়ংকর একটা খারাপ কাজ। এটা শুধুমাত্র তাকেই ক্ষতি করবে তা না, তার পুরা জেনারেশনের ক্ষতি করবে। তার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে এবং পুরা দেশের ক্ষতি করবে। হ্যাঁ? এটা একটা ভয়ংকর ব্যাপার। বাচ্চাদের গায়ে কখনো হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে এবং স্ট্রিক্টলি নিষিদ্ধ একটা কাজ। এবং আমাদের ওই যে আমার ভাই-বোনটার জন্য আমাদের পরিবারটা পুরোপুরি ধ্বংস। আমার মনে আছে, এখনো মনে আছে, আমি যখন স্মরণশক্তি আমার 93, 4, 5, 6, 7 এ আমাকে জোরপূর্বক, আমি 2, 3 তে 4, 5 এ পড়তাম। জোরপূর্বক আমাকে মাটি বহন করাতো, আমাকে অ্যা রোয়া বুনতে মানে ধান বুনতে আমাকে বাধ্য করত এবং অমানবিকভাবে আমাকে মানে করত, টর্চার করত। মানে বাধ্য করত। কিন্তু আমার পেশিগুলা, আমার হাতগুলা, আমার পা গুলা কিন্তু এত সমর্থন ছিল না। আমার এখনো মনে আছে। আমার মাথায় একটা ভারী কোনো কিছু দিয়ে দিত। আমার যেমন মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে এমন মানে অনুভব হচ্ছে। কিন্তু তাদেরকে বুঝাতে পারি নাই। এখনো আমার মনে হয় আমি কিন্তু স্পাইনাল কর্ড এর প্রবলেম এ ভুগতেছি এখনো। তা আ খুবই মর্মান্তিক। এটাতে বুঝতে পারলাম যে না, আমার আপনার যে ভিডিও গুলো আমি দেখলাম স্পিক পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে, সাইকো প্রবলেম গুলা নিয়ে যেগুলো কথা বলছেন, পুরোপুরি ঠিক। সেজন্য আমি বলছিলাম যে এ বাংলাদেশে আপনি বললেন যে পিজিতে দেখানোর জন্য, ময়মনসিংহ দেখানো। কিন্তু মূল প্রবলেম হলো সে মেডিসিন নিতে চায় না। তার কথাগুলাই মানে অটুট থাকে। এটাই সত্য, এটাই রাইট, এটাই। এবং অতীতের কথাগুলো সে সবসময় তুলে ধরে। এবং যদি তার কথাগুলো যদি না মানা হয়, তাহলে তো সে আক্রমণাত্মকভাবে মানে আক্রমণ করতে সে বাধ্য হয়। এবং ভাঙচুর করতে যেকোনোভাবে যেকোনো হইতে তার লাইফটাকেও সে ধ্বংস করতে মানে দ্বিধাবোধ করে না। এমন পর্যায়ে হয়ে যায়। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি ভাই। এটা খুবই দুঃখজনক। এই জিনিসটা মানে একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে গেলে উনি ওনাকে ওষুধ খাওয়ানো কিভাবে যাবে, কিভাবে সম্ভব হবে সেটা আপনাদেরকে বুঝায় দিবে। বা আপনারও নিজেরও লাগবে বোধহয়, আপনার বোনেরও লাগবে, তারও লাগবে। আপনাদের ৩ জনেরই লাগবে। যেহেতু ৩ জনের উপরই টর্চারটা হইছে। ভাই-বোন যদি ৩ জন থাকেন তাহলে সবারই আসলে যাইতে হবে। এটা এখন আর কিছু করার নেই। যত দ্রুত সম্ভব আপনি ময়মনসিংহে থাকলে ময়মনসিংহেই মেডিকেল কলেজে চলে যান। সেখানে একজন ভালো ডাক্তারের কাছে যান এবং ডাক্তার যেটা আপনাদেরকে পরামর্শ দেয় সেই অনুসারে কাজ করেন। সেই অনুসারে ওষুধ খাওয়ার শুরু করেন ইমিডিয়েটলি। আর দেরি করেন না। হ্যাঁ? ঠিক আছে, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আ ভবিষ্যতে আশা করব আপনার সাথে কথা বলতে পারি যদি, আমি অনেক খুশি হব। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে শুভরাত্রি। ফখরুল ভাই, ভালো থাকেন আর সুস্থ থাকেন। আপনাদের জন্য শুভকামনা। তাহলে আপনাকে আপ বিদায় জানাই। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা আমরা বলি সবসময় যে বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই বা একটা বাচ্চা শিশুকে কখনোই আ গায়ে হাত তোলা যাবে না। এটা হচ্ছে একটা ক্রাইম, এটা হচ্ছে একটা অপরাধ। আ এই বিষয়ে আমরা যদি দেখি যে ইসলাম কি বলে, ইসলামে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আরো মর্মান্তিক, মর্মান্তিক বিষয়াদি আছে। এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি, বহু দেখিয়েছি। বাচ্চারা হচ্ছে একটা আ এখানে দেখেন যে এই জিনিসটা আমি কোথা থেকে দেখাচ্ছি ১ম এ বলে দেই। এটা হচ্ছে তাফসির ইবনে কাসির ৮ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ১২৫। এটা হচ্ছে তাফসির ইবনে কাসির থেকে আমরা দেখাচ্ছি। এখানে দেখেন যে জিনিসটা লেখা আছে। মসজিদ এইজন্যই নির্মাণ করা হয় নাই, বরং উহাতে কেবল আল্লাহর জিকির ও সালাত পড়িবার উদ্দেশ্যে নির্মাণ করা হইয়াছে। ইহার পর উপ উপ ইহা ইহার পর উহার উপরে এক ঢোল পানি ঢালিয়া দেওয়ার জন্য হুকুম করিলেন। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ বাচ্চাদিগকে মসজিদে আনিতে নিষেধ করিয়াছেন। কারণ তারা মসজিদে আসিয়া তাহাদের স্বভাবগত কারণে খেলাধুলা শুরু করে। বাচ্চাদেরা তো খেলাধুলা শুরু করবে, এটা স্বাভাবিক। আ যাহা মসজিদে শোভনীয় নয়। মসজিদে শোভনীয় নয় কেন? মানে মসজিদে মানে কি মানে খেলাধুলা করলে কি আল্লাহ চেতে যায়? আল্লাহ কি মানে বিরক্ত হয় না চেতে যায়? মানে তার কি এত মানে কেন? ও মেজাজ গরম কেন সবসময়? মানে এই হেসেদের মতো মেজাজ তার এত গরম কেন? বাচ্চাদের খেলাধুলা করা দেখতে তো আমার ভালো লাগে। বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হাসাহাসি করতেছে। এটা তো খুবই সুন্দর দৃশ্য। মানে এটাতে মানে চেতে যায় কারা? এই জিনিসটাতে চেতে যায় কারা? তো যাহা মসজিদে শোভনীয় নয়। হযরত ওমর মসজিদে কোন বাচ্চাকে খেলিতে দেখিলে উহাকে হালকা লাঠি দিয়া প্রহার করিতেন এবং উহার পরে কাহাকে মসজিদে দেখিলে তাহাকে বাহির করিয়া দিতেন। পাগলকেও মসজিদে আনিতে নিষেধ করা হইয়াছে। দেখেন এখানে হযরত ওমর বাচ্চাদেরকে মসজিদে দেখলে পিটাইতো। হ্যাঁ? মানে এই হচ্ছে অবস্থা। মানে এবং অন্যান্য মানে মুহাম্মদের হাদিসেও আছে যে মানে মুহাম্মদ এই কাজ করত। মুহাম্মদ হচ্ছে গিয়ে
বাচ্চাদেরকে মারপিট করতে বলে গেছে, হ্যাঁ? যদি নামাজ না পড়ে তাইলে মারপিট করতে বলে গেছে, হ্যাঁ? আমরা সেই হাদিসটাও দেখে নিই যে এই যে আ মোহাম্মদ যে মারপিট করতে বলছে সেই হাদিসটা কোথায় আছে আমি একটু দেখি দাঁড়ান। আ দেখেন এটা একটু দেখেন। নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন, কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান ৭ নামাজ শিখাও, তোমার সন্তান ১০ নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? দেখলেন আপনারা যে মানে বাচ্চাদেরকে পিটাইতে বলছেন মোহাম্মদ। আরেকটা মানে ওয়াজ শুনি, শোনেন এটা। শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ। কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে, অভিভাবককে, শিক্ষককে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে। হাদিসটি হলো ৭ বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সুনান আবু দাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ আশার। তোমাদের সন্তানদেরকে ৭ বছর বয়সে সালাতের নির্দেশ করো, নামাজের নির্দেশ করো, আর ১০ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, মারো, শাসন করো। তো এই হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা, শিক্ষক তাদেরকে শাসনের জন্য, তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন। এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয়। And parents, and especially mothers, beat their children if they do not obey. Is it permissible to hit them? There is a difference between reprimanding and torturing. If you hit your child to reprimand once every blue moon, without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him, this is totally permissible. In our religion, we are supposed to hit and beat children when they're 10 for not praying. আপনারা দেখলেন যে মানে তারা কত মানে নির্লিপ্তভাবে এই কথাগুলা বলতেছে যে একটা বাচ্চাকে মানে পিটানো, এটা একটা নির্লিপ্তভাবে বলতেছে। এটা যে মানে এটা যে সভ্য পৃথিবীতে এটা যে একটা ভয়ংকর ক্রাইম, হুম? মানে এই আমি যে দেশে থাকি সেই দেশে যদি এই কাজ কেউ করে মানে একদম মানে পুলিশ কেস হয়ে যায়, হ্যাঁ? পুলিশ এসে বাসায় হানা দেয় যে, "তুমি কি করছো? তুমি তোমার বাচ্চাকে কি করছো তুমি?" হ্যাঁ? পুলিশ যদি কোনোভাবে তারা জানতে পারে, স্কুলে ধরেন স্কুলে গেছে বাচ্চা, তো বাচ্চার মন খারাপ। বাচ্চা মানে পড়ায় মন দিতে পারতেছে না। তখন টিচার প্রত্যেকটা স্কুলে একজন সাইকিয়াট্রিস্ট আছে। তারা গিয়ে আ বাচ্চাটার সাথে কথা বলে। বাচ্চাটার কাছ থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করে যে মানে কেন এই বাচ্চাটার মন খারাপ বা কেন সে দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা থাকে স্কুলে যারা অন্যদের গায়ে আঘাত করে। হ্যাঁ? মানে অন্যদেরকে মারতে তারা পছন্দ করে। তখন এই জিনিসটা কিন্তু একটা বাচ্চা যখন অন্য আরেকটা বাচ্চাকে মারতেছে বা তার থেকে দুর্বল কাউকে মারতেছে, এই জিনিসটা দ্বারা এইটা মিন করে যে সে এই জিনিসটা কোথা থেকে শিখছে যে তার থেকে দুর্বল কাউকে আ পছন্দ না হইলে তার গায়ে হাত তোলা যায়। এই জিনিসটা বাচ্চারা কিন্তু যা দেখে সেটা শেখে। হ্যাঁ? চোখের সামনে যেটা দেখবে সেটা সে শিখবে। একটা বাচ্চা যদি দেখে তার বাসাতে যে শক্তিশালী সে দুর্বলকে পেটাচ্ছে। হয়তো তার বাবা তার মাকে পেটাইতেছে, অথবা তার মা তাকে পেটাইতেছে, অথবা তার বাবা তাকে পেটাইতেছে। এই যে শক্তিশালী যে সে দুর্বলকে পেটাইতেছে, দুর্বলের উপর আক্রমণ টর্চার করতেছে, বল প্রয়োগ করতেছে এবং তাকে মানে ফিজিক্যালি তাকে করতেছে, অপমান করতেছে। এটা কিন্তু একটা বাচ্চার ডিগনিটিও নষ্ট করে। একটা বাচ্চার কিন্তু আত্মসম্মান বোধ থাকে। হ্যাঁ? একটা বাচ্চাদের কিন্তু প্রবল আত্মসম্মান বোধ থাকে এবং বাচ্চাদের যদি আপনি গায়ে হাত দেন তখন তাদের যে আত্মসম্মানে এই জিনিসটা আঘাত লাগে। হুম? সেলফ ডিগনিটি যেটা প্রত্যেকটা মানুষের একটা সেলফ ডিগনিটি থাকে। এই জিনিসটাকে কখনো আঘাত করতে হয় না। হুম? আপনার সে যত বড় অপরাধী হোক, যত বড় খারাপই হোক, আপনি একজন মানুষের সেলফ ডিগনিটি কখনো নষ্ট করতে পারবেন না। হ্যাঁ? এটা আন্তর্জাতিক মানবাধিকারেরও ভায়োলেশন। এখন স্কুলে যে জিনিসটা করে দেখে যে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে অ্যাটাক করতেছে। তার থেকে দুর্বল যাকে পাচ্ছে তাকে বুলি করতেছে, তাকে অ্যাটাক করতেছে। এইটা দেখলেই একটা স্কুলের যে সাইকিয়াট্রিস্ট সে বুঝে ফেলে যে সে এই জিনিসটা তার ফ্যামিলির কারোর থেকেই খুব সম্ভবত শিখছে যে সে যদি শক্তিশালী হয় তাহলে সে দুর্বলকে মারতে পারে। হুম? অথবা যদি দেখা যায় একটা বাচ্চা কুকুর বেড়ালের উপরে ভায়োলেন্ট, কুকুর বেড়ালকে মারতেছে। হ্যাঁ? কুকুর দেখলেই বাংলাদেশে কিন্তু এই জিনিসটা আপনারা সবসময় দেখবেন যে রাস্তাঘাটে কুকুরকে বাচ্চারা ধরে, ধরে পিটাইতেছে, মারতেছে, বিড়ালকে নিয়ে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এই যে একটা মানে অবলা প্রাণীর প্রতি যে মানে একটা বাচ্চাও ভায়োলেন্ট, হ্যাঁ? এই ভায়োলেন্স টা সে শিখলো কোত্থেকে? এটা তো মানে কোথা থেকে তার দেখতে হইছে। এই জিনিসটা দেখে তার শিখতে হইছে। সে এই জিনিসটা দেখে শিখছে। হয়তো তার বাসায় তার বাবা-মা হয়তো কাজের ছেলেটাকে পিটায়। এইটা দেখে সে টের পাইছে যে আমার যদি গায়ে শক্তি থাকে, আমি যদি ক্ষমতার হায়ারার্কিতে আমি যদি উপরের অবস্থানে থাকি, তাহলে আমি আমার নিচে যারা আছে তাদেরকে পেটাইতে পারি। হুম? আমি সেটা আমি অথরাইজড তাদেরকে পিটাইতে। এটা যদি সে টের পায়, একটা বাচ্চা যদি বুঝতে পারে এই জিনিসটা, তাহলে সে করে কি অন্য আরেকজনকে পিটানো শুরু করে। অন্য আরেকজনকে মারা শুরু করে। মানে কুকুর বেড়ালকে মারতেছে বা প্রাণীদের প্রতি ভায়োলেন্ট হচ্ছে বা অন্য বাচ্চাদের প্রতি ভায়োলেন্ট হচ্ছে। এই জিনিসটা দেখলেই বোঝা যায় যে এই বাচ্চাটার ফ্যামিলিতে কিছু একটা হইছে। কিছু একটা হচ্ছে। এই বাচ্চাটার ফ্যামিলির
ক্ষেত্রে একটু ইনভেস্টিগেট করা দরকার এবং তখন সাইকিয়াট্রিস্ট যেটা করে সেটা হচ্ছে পুলিশকে জানায় যে এই বাচ্চাটা ১ম এ বাবা-মায়ের সাথে একটু কথাবার্তা বলে, একটু দেখার চেষ্টা করে যে বাবা-মা কেমন। তারপর সাথে যদি দেখে একটু অবস্থা ভালো না, তখন তারা সাথে পুলিশকে জানায় দেয় যে এই ফ্যামিলির উপরে একটু নজর রাখতে হবে এবং তখন পুলিশ একটু নজর রাখে এই ফ্যামিলির উপরে যে এখানে আসলে ঘটতেছেটা কি। তো এবং যদি তারা টের পায়, পুলিশ যদি টের পায়, তখন তারা বাসায় একটা চিঠি দেয় যে তোমার বাসায় এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা জিনিসটা ইনভেস্টিগেট করে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে হ্যাঁ, তোমার বাসায় এই জিনিসটা ঘটতেছে এবং আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। তুমি যদি দ্রুত সঠিক না করো তাহলে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। এবং এইভাবে যদি ৩ বার অ ইয়াটা দেয়া হয়, ২ বার সতর্ক করা হয়। ৩ বারের বার যেটা করা হয় যে বাচ্চাটাকে সোশ্যাল ওয়েলফেয়ার এ নিয়ে যাওয়া হয় এবং বাচ্চাটাকে প্রটেক্ট করার জন্য বাচ্চাটাকে এই যে ফ্যামিলির যে মারপিট সেইটা থেকে প্রটেক্ট করার জন্য বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয় এবং বাবা-মারও শাস্তি হয়। বাবা-মারও জেল জরিমানা যেকোনো অনেক কিছুই হতে পারে। এই জিনিসগুলা ইউরোপের সভ্য আইনে যেহেতু ইউরোপের আইন কল্যাণমুখী আইন মানে বিশেষ করে শিশুদের প্রতি তো অনেক সুযোগ সুবিধা। মানে ইউরোপে একটা শিশুকে কিভাবে প্রটেক্ট করবে রাষ্ট্র, কিভাবে রাষ্ট্র প্রোটেকশন দিবে এটার জন্য যে তারা কত কিছু করে, এটা আপনারা হয়তো বাংলাদেশে যারা থাকেন তারা হয়তো এটা বুঝতেই পারবেন না। কিন্তু কল্পনাও করতে পারবেন না। কিন্তু ইউরোপের সরকার, ইউরোপের রাষ্ট্র একটা বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য যত যা লাগে তত সেটা করে। হুম? কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটে যে তারপরেও অনেক কিছুই ঘটে যায়। সেটা তো আর সবকিছু তো আর মানে রাষ্ট্র করতে পারে না। কিন্তু রাষ্ট্রের একটা টেনডেন্সি থাকে সবসময় যে বাচ্চাদেরকে কিভাবে প্রোটেকশন দিতে হবে। তো কিন্তু আর বাংলাদেশে আপনারা দেখেন যে মানে দেদারসে বাচ্চাদেরকে পিটাইতেছে, দেদারসে বাচ্চাদেরকে পিটায়া যাচ্ছে। মানে কারো কোনো ভ্রূক্ষেপ নাই, কারো কোনো চিন্তা নাই। এই বাচ্চাটা যে মার খাচ্ছে, এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে? এই বাচ্চাটার গায়ে যে হাত দেয়া হইলো, এই বাচ্চাটার যে একটা মানে সেলফ রেসপেক্ট আছে, সেলফ ডিগনিটি আছে, হুম? এটা যে নষ্ট করে দেয়া হইলো, সেলফ এস্টিম টা নষ্ট করে দেয়া হইলো। এই জিনিসগুলার মানে তো আর কোনো মানে রিকভারি হয় না। এগুলা মানে মানে রিকভার করা সম্ভব না এগুলার। হ্যাঁ? এই জিনিসগুলা আপনারা একটু চিন্তা করেন। আমরা এই জিনিসগুলা বহুবার বলেছি, বহুবার আপনাদেরকে সতর্ক করেছি যে এই জিনিসটা আগে আমি যখন লাইভ করতাম তখন আমার মানে লাইভে যুক্ত হওয়ারই রুলস অ্যান্ড রেগুলেশনস এর ভিতরে এই জিনিসটা থাকতো। যে এখনো আমি বলি যে বাচ্চাদের গায়ে কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই। দেখেন মানে কি পরিমাণ ঘটনা কি ঘটতেছে এই বাংলাদেশের বা মাদ্রাসাগুলাতে কি ঘটতেছে সেটা একটু দেখেন। تعال يلا روح. انا في الحفل العرض. هذا في الحفل الختامي يطلع. মানে এগুলা কোনো কথা? এটা কোনো কথা? মানে এক লাইন ধরে দাঁড় করায় একটা প্রত্যেককে পিটাইতেছে। মানে এইগুলা কোনো কথা ভাই? এগুলা কোনো মানে এগুলা কিছু আচরণ, এগুলা কিছু হইল? মানে এবং হুজুররা বলতেছে হ্যাঁ, এটা মানে নামাজ না পড়লে করা যাবে। হাদিসে আছে। মানে কি রে ভাই এগুলা কি? মানে এবং এই বাচ্চাগুলাই তো বড় হয়ে এইরকম হবে। এইরকম মানে মানসিকভাবে অসুস্থ হবে। অন্যদের উপর মানে অ্যাটাক করবে। হ্যাঁ? মানে জঙ্গি হবে। তারপর হচ্ছে অন্য মানুষকে মানে মব ভায়োলেন্স করবে। হ্যাঁ? দেখবে একটা চোর ধরা পড়ছে, "চল গিয়া পিটায় আসি।" ওই দুমদাম করে মাইরা ফেলবে। এই যে দেখেন কিছুদিন আগে একটা পাগল ছেলেকে মেরে ফেলছে। হুম? মানে পিটায় মেরে ফেলছে। এই যে যেই লোকগুলো এই কাজটা করছে, আমি মানে গ্যারান্টি দিতে পারি তাদের ছোটবেলায় তাদেরকে মারপিট করা হইতো। হুম? তাদেরকে এইভাবে টর্চার করা হইতো। এইগুলা তারা শিখছে। হুম? শিখে তারা তাদের ডেভেলপমেন্টটা এইভাবে হইছে। আমি গ্যারান্টি দিতে পারি যে এই বাচ্চাদের ওই লোকদের ছোটবেলা হিস্ট্রি ঘাঁটলে পাওয়া যাবে যে অনেককেই বেশিরভাগকেই ছোটবেলা ব্যাপক মারপিট করা হইতো। বাপ-মা ব্যাপক মারপিট করত। এই জিনিসগুলা মানুষের ভিতরে জমা থাকে। মানে ছোটবেলা যখন মানুষ এই জিনিসগুলা শেখে তখন এই জিনিসগুলা মানুষ ভুলতে পারে না। এই জিনিসগুলা একদম বদ্ধমূলভাবে তার ভিতরে রয়ে যায়। তো এইজন্য বারবার আমি বলি যে, শিশুদের গায়ে কখনো হাত দেয়া যাবে না। আপনারা এবং আমি হতভম্ব হয়ে লক্ষ্য করছি অনেক মুমিন এসে আমার সাথে তর্ক করছে এটা নিয়ে। "কেন ভাই আমার বাচ্চারে আমি পিটামু? আপনি কইবেন কে? আমার বাচ্চারে আমি পিটাইতেছি, আপনি কইবেন কেন? আপনি কেন কথা কইবেন এটা নিয়া? হ্যাঁ? আমার বাচ্চারে আমি পিটাইতে পারব না।" মানে চিন্তা করেন মানে মুমিনরা এসে আমাকে যুক্তি দেয় যে, "আমার বাচ্চারে আমি মানে চামড়ার বেল কইল্লা পিটাই। আপনি এটা নিয়ে কথা বলেন কেন?" মানে আমি না এগুলা এগুলা দেখি আর হতবাক হয়ে যাই। মানে আমার মাথা কাজ করে না যে আমি কি মানে কিসের সাথে কথা বলি আমি, হ্যাঁ? মানে একটা মানে হায়নার সাথে কথা বলি নাকি আমি? হায়না আমার ভাষা বোঝে না সে। মানে কি একটা অবস্থা মানে খুবই শোচনীয় অবস্থা। ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আর কারা আছেন। ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। ইসলাম আপনি বলেন তাহলে। ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা বলেন। আনমিউট করেন। ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। চাপ দিলে আনমিউট হবে। না, আপনি কোনো সাড়া শব্দ করছেন না। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। ট্রুথ সিকার আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি।
ট্রুথ সিকার আনমিউট করে কথা বলেন। আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। মাইক্রোফোন বাটনে চাপ দিলে আনমিউট হবে। ট্রুথ সিকার আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন। জি ভাই। হ্যাঁ, বলেন। জি ভাই। আপনারা তো অনেকদিন যাবতই মানে প্রায় রেগুলারই এই শোগুলা করেন। তো আমার কথা হচ্ছে, আপনারা কি কখনো বাংলাদেশের যে আপনার লাইভে বিভিন্ন পেজ, ফেসবুক পেজ যেমন পেজ দ্য পিপল বা এই টাইপের, এখান থেকে কি ইনভাইট আসে যে ডিবেট করার জন্য? কারণ আপনারা তো এখানে কি ডিবেট করেন, একপাক্ষীয় ডিবেট, মানে আপনাদের ডিফেন্ড করবে এমন ইসলামিক স্কলার তো নাই। কিন্তু আমরা একপাক্ষিক ডিবেট করি এটা আপনাকে কে বলল ভাই? আমরা তো মানে দরজা খোলা রাখি। একপাক্ষিক কোথায় হইল তাহলে? মানে আমরা কি মানে নিজেরা শুধু কথা বলি নাকি আমরা মুমিনদেরকে বেশি প্রায়োরিটি দেই? প্রায়োরিটি দেন, কিন্তু এটা রিচ তো মানে নাই তেমন। মনে করেন রিচ না একটা হলে রিচটা তো ভাই আমাদের হাতে না। রিচ তো ভাই আমরা নিয়ন্ত্রণ করি না যে আমরা রিচ আপনারা বাড়ায় দিলাম। যেমন মনে করেন মনে আপনারা করেন তো আমি মনে করেন আমার খুশি হইলো আমার রিচটা বাড়ায় দিলাম আমি, বেশি করে দিলাম আমি। এটা তো ভাই আমার পক্ষে আমার হাতে তো না। রিচ তো হচ্ছে পাবলিকের হাতে। পাবলিক যদি দেখে, পাবলিক যদি কমেন্ট করে তখন রিচ বাড়বে। রিচটা তো আমি নিয়ন্ত্রণ করি না। এটা কি বুঝেন যে রিচটা যে আমি নিয়ন্ত্রণ করি না? করেন, আমি রিচ তাইলে বলতে এটা আমারে বইলা লাভ কি? এটা তাইলে রিচ নিয়া আমারে বইলা লাভ কি? রিচ হইতেছে পাবলিকের বিষয়। পাবলিকে মানে মুমিনরা আইসা আমার মানে প্রোফাইলে সারাক্ষণ আইসা দিনের ভিতরে ২৪ টা করে রিপোর্ট মারে। রিপোর্ট মারলে আমার রিচ বাড়বে কেমনে? মানে হাজার মুমিন আইসা ডেইলি আমার মানে প্রোফাইলে রিপোর্ট মারলে আমার রিচ বাড়বে কেমনে ভাই? এটা তো বাড়া সম্ভব না। না, কারণ হচ্ছে যেমন আপনারা আপনারা মুমিনরা দল বাইন্দা ফেক রিপোর্ট করেন। ফেক রিপোর্ট কইরা আমার পেজ উড়ায় দিতে চান। কিন্তু তারপরে আমার পেজে এখনো যে টিকা আছে এটাই বেশি, হ্যাঁ? আমার পেজে যে এখনো মানে আমি লাইভ করতে পারতেছি এটাই বিরাট ব্যাপার। আপনারা তো ২৪ ঘন্টা আপনার মুমিন দিনী ভাইরা মানে গ্রুপ খুইলা কমিউনিটি কপিরাইট কমিউনিটি গ্রুপ খুইলা রিপোর্ট মারেন আমার লাইভে আমার ভিডিওতে এসে হ্যাঁ? ওখানে আবার হাজার পাবলিক রে ওরা নির্দেশ দেয়। আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়া ফেক রিপোর্ট মারবি, এমনি রিপোর্ট মারবি। রিপোর্ট মারলে পেজ উইঠা যাইব। হ্যাঁ, ওই পেজ ওরে না। ওই রিপোর্টে আমার পেজের কিছুই হয় না। কিন্তু এটা সত্য যে ওই রিপোর্টের কারণে রিচটা আমার কমে যায়। এই কারণে তারপরে আমরা আমাদের কাজ চালায় যাচ্ছি। কারণ আপনারা হচ্ছেন এই টাইপের মানে মানে মুমিনরা হচ্ছে মিথ্যুক এবং মুমিনরা হচ্ছেন ধোঁকাবাজ। এই টাউট বাটপার এরা হচ্ছে ফেক রিপোর্ট করে। আর যেটা বললেন যে ফেস দ্য পিপল থেকে আমার কাছে অনেকবারই আমাকে ইনভাইট করা হয়েছিল। আমিও কয়েকবার রাজি হয়েছি। কিন্তু পরে দেখা গেছে যখন তারা আলেমদেরকে জিজ্ঞেস করছে যে আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করবেন কিনা? তখন আলেমরা বলছে, "না, আসিফ মহিউদ্দিনের সাথে করব না। অন্য নাস্তিকদের সাথে করতে পারি, আসিফ মহিউদ্দিনের সাথে করব না।" আপনাকে একটা ক্লিপ দেখাই, আপনি একটু ক্লিপটা দেখেন, হ্যাঁ? জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে। আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে। তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ইয়ে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দু একবার আসার কথা ছিল আমার সময়ের কারণে। আচ্ছা, এখানে দেখা গেল যে ফেস দ্য পিপল নামক যে ফেসবুকে যে চ্যানেল আছে সেই চ্যানেলে সাগর সাহেব হেফাজত ইসলামের যে বর্তমান বোধহয় প্রধান বোধহয় উনি বর্তমান প্রধান অথবা মানে সাধারণ সম্পাদক বা কিছু একটা পোস্টে আছে। হেফাজত ইসলামের হারুন ইজহারকে বলছিল, হারুন ইজহার নিজেই কিন্তু আমাকে মানে চ্যালেঞ্জ করছিল। বিতর্কের চ্যালেঞ্জ জানাইছিল ৫ বছর আগে। হারুন ইজহার নিজেই আমাকে চ্যালেঞ্জ করে বলছিল যে আসিফ মহিউদ্দিনকে বিতর্কের চ্যালেঞ্জ, পারলে আসুক আমার সাথে বিতর্কে, আমি তাকে এটা কি বোঝাই। একজনই চ্যালেঞ্জ জানাইছিল, মানে আর উনি হারুন নিজার ছাড়া আর কেউ কি এরকম ওইটা পরে ডিবেটের আসতেছে। আহ্বান? ওইটা পরে আসতেছে আস্তে ধীরে সুস্থে যান, হ্যাঁ? একবারে মগডালে উঠা বসলে তো হবে না। তো এই ১ নাম্বার হচ্ছে এই হারুন ইজহার, এ হচ্ছে হেফাজত ইসলামের সবচেয়ে বড় নেতাদের একজন এখন বর্তমান সময়ে হেফাজত ইসলামের সবচেয়ে বড় নেতা। এবং চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সম্ভবত সে এখন আ প্রধান সম্ভবত। আমি যেটা যতদূর মনে আছে, আমি একদম সিওর না। কিন্তু হাটহাজারী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সম্ভবত কিছু একটা পোস্টে আছে। এই ব্যক্তি ৫ বছর আগে আমাকে চ্যালেঞ্জ জানাইছিল। তারপরে আমি তো ওই স্ট্যাটাসটা দেখি নাই, এই হারুন ইজারের স্ট্যাটাসটা দেখি নাই। পরে সাগর সাহেব, ফেজ দ্য পিপল এর সাগর সাহেব যখন আমাকে বলল যে আপনাকে নিয়ে একটা বিতর্ক অনুষ্ঠান করতে চাই। তখন আমি তাকে বললাম, "আচ্ছা ঠিক আছে।" তাইলে আমি তো তখন দেখলাম যে হারুন ইজহার আমাকে মানে বিতর্কের চ্যালেঞ্জ করছে। তখন আমি বললাম, "এই যে হারুন ইজহার বিতর্কে চ্যালেঞ্জ করছিল আমাকে। উনাকে এবং আমি এই ২ জন থাকবো। ওনাকে উনার সাথে কথা বলেন।" এরপরে উনি হারুন ইজারকে ফোন করলেন। হারুন ইজার তখন আমার নাম শুইনা তখন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে প্রসঙ্গটা তুলল। যে সে যাচ্ছে আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক করতে। তখন হেফাজতে ইসলামের সব বড় নেতারা না করে দিছে। না, অন্য নাস্তিকদের সাথে করা যাবে কিন্তু আসিফ মহিউদ্দিনের সাথে করা যাবে না। আসিফ মহিউদ্দিনের সাথে করলে সমস্যা আছে। হ্যাঁ? কি সমস্যা তারা মানে খোলাসা করে নাই। কিন্তু তারা সম্মিলিতভাবে হেফাজতে ইসলাম সিদ্ধান্ত নিছে। কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হইছে যে আসিফ মহিউদ্দিনের সাথে কোন বিতর্ক করা যাবে না। কারণ আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক করলে ইসলামের একটা ভয়ংকর একটা খারাপ ক্ষতি হয়ে যাবে। একটা ভয়ংকর ব্যাপার হয়ে যাবে। এইজন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমার সাথে বিতর্ক করবে না। এরপরে
আরেকটা লোক চ্যালেঞ্জ জানাইলো। সেই লোকটা হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি মানে করছে, পড়ালেখা করছে। উনার নাম হচ্ছে গোলাম রব্বানী বা এই টাইপের কিছু একটা নাম। গোলাম রব্বানী আজহারি বা এই টাইপের কিছু একটা নাম উনার। আমার নামটা এই মুহূর্তে ভালোভাবে খেয়াল নেই। তার ভিডিওটা আমার কাছে সেভ করা আছে আমার কম্পিউটারে। উনিও আমাকে চ্যালেঞ্জ করলো। তখন ফেজ দ্য পিপল রাজি হইল। তারপরে ফেজ দ্য পিপল একটা দিনও ঠিক করলো যে এই দিন বিতর্ক হবে। বিতর্কের বিষয় কি? বিতর্কের বিষয় হচ্ছে আয়েশার বিবাহ এবং ইসলামের শিশু বিবাহ নিয়ে। ঠিক আছে, আমিও রাজি। ওই গোলাম রব্বানী আজহারি না যেন কি নাম উনার, উনিও রাজি। সাগর সাহেবও রাজি। আমরা ওই দিনের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ কইরা সাগর সাহেব একদিন এসে বলল যে, "এই বিতর্কটা আমরা ক্যানসেল করে দিচ্ছি। কারণ আমার উপরে অনেক হুমকি আসতেছে। এই বিতর্কটা করলে নাকি আমাকে মেরে ফেলবে।" হ্যাঁ? আ বা সাগর কার সাহেব উপরে আমাকে হুমকি? হ্যাঁ? কার উপরে হুমকি? সাগর সাহেবের উপরে। সাগর সাহেবকে হুমকি দিচ্ছে। হ্যাঁ? কে বা কারা নাকি সাগর সাহেবকে হুমকি দিচ্ছে এই রকমের বিতর্ক করলে তারা মেরে ফেলবে। হ্যাঁ? কারণ এরকম বিতর্ক করলে বিরাট বিপদ হবে। এই বিতর্ক কোন অবস্থাতেই করা যাবে না। ঠিক আছে? এখন সাগর সাহেব তো মানে কোন নাস্তিক না। সাগর সাহেব তো মানে জাস্ট মডারেটর হিসেবে মাঝখানে থাকবে। সাগর সাহেব বলে, "ভাই আমারে হুমকি দেয় কেন?" আমারে ফোন করে বলতেছে, "ভাই আমারে হুমকি দেয় কেন? আমি কি করছি?" কিন্তু আমি কিছু করিনি। তখন আমি সাগর সাহেবকে জিজ্ঞেস করলাম, "ভাই আপনারে কে হুমকি দিছে? নাস্তিকরা নাকি মুসলিমরা? কারা হুমকি দিছে আপনারে?" না আমি তো মানে বুঝলাম না যে নাস্তিকদের তো হুমকি দেওয়ানোর কথা না। আর মানে মুমিনদের পক্ষে যে আছে সেও তো মানে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন মুফতি, একজন মানে বড় আলেম। উনি তো অনেক পড়ালেখা করা আলেম। উনি এবং বিতর্কও খুব ভালো পারে। আমি তো যেটা জানি যে উনি বিতর্কও ভালো পারে আবার মানে পড়ালেখাও ভালো। সব দিক দিয়ে আমার থেকে আগায়া থাকবে উনি। আমি বললাম, "তাইলে তো ভালো ভাই। উনি তো মানে মুসলিমরা তো জিতবেই। এই বিতর্ক হইলে তো মুসলিম আমার এক্কারে গোহারা হারায় দিয়ে জিতে যাবে, তাই না?" তো ডেফিনিটলি এটাই হওয়ার কথা। আমি তো সেখানে কিছুই না। আমি তো মানে আরবি ভালো করে পড়তে পারি না। আমারে তো এক্কেবারে চিমসা ফেলবে বেটা। তখন সাগর সাহেব বলে, "না ভাই, আমি ভাই লাইভটা করতে পারছি না, অনুষ্ঠানটা করতে পারছি না। কারণ হচ্ছে আমি প্রচুর হুমকি পাচ্ছি। আমি দেশে গেলে আমারে মেরে ফেলবে। আমারে হুমকি দেয়া হচ্ছে। দেশে পাইলেই আমার সাথে মেরে ফেলবে।" তখন সে এটা বলে দিল যে, "আমরা এই বিতর্কটা আর করতে পারছি না।" তো ভাই এখন আপনি বলেন ভাই যে মুসলিমরা কেন সাগর সাহেবকে হুমকি দিল? আমি তো এটা গ্যারান্টি দিতে পারি নাস্তিকরা এর কোনদিন হুমকি দেয় নাই। নাস্তিকরা নিশ্চয়ই বলবে না যে, "আ এই মানে বিতর্ক করিস না, করলে মেরালামু।" এটা তো নাস্তিকরা বলবে না, বলার কথা না। তাহলে মুমিনরা কেন তাকে মানে হুমকি দিল ভাই? এটা একটু বলেন তো। আপনি কি জানেন এই ঘটনা কি আপনি জানেন? জি না, জি না। এটা তো আচ্ছা আপনি তাহলে ফেস দ্য পিপল পেজে ঢুকে আসিফ মহিউদ্দিন লিখে একটু সার্চ করেন। ওই পেজের ভিতরে সার্চ বাটন থাকবে। সেখানে গিয়ে সার্চ করেন দেখবেন। সাগর সাহেবের একটা স্ট্যাটাস আছে। সে মানে ক্যানসেল করে দিচ্ছে যে আমাদের বিতর্ক হওয়ার কথা ছিল কিন্তু আমি ক্যানসেল করে দিতে বাধ্য হচ্ছি। কারণ আমি অনেক ভয় পাচ্ছি, হুমকি পাচ্ছি। আপনি একটু গিয়ে এখানে সার্চ করে দেখেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে তাহলে ঘটনা এবং তারপরে আমরা যেটা করলাম যে অনেকগুলো আলেমকে ফোন করলাম। ফোন করে বললাম যে, "আপনারা একটু আমাদের সাথে বসেন একদিন। আপনারা তো মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে কতল করার হুমকি দেন, কতল করতে চান, মেরে ফেলতে চান। মুরতাদ কতল করতে চান আপনারা। মুরতাদদেরকে কতল করা নাকি ওয়াজিব হয়ে গেছে এটা বলেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো আসেন আমাদের সাথে আসেন, বসেন। আমরা কথাবার্তা বলি একসাথে। তখন আপনি আমাদেরকে বুঝায় দেন যে ইসলাম সত্য।" কিন্তু সমস্ত আলেম তখন না করে দিল। আপনি কি আমরা যে ফোন করে অনেকগুলা হুজুরকে করছিলাম সেই ভিডিওটা দেখছেন ভাই? জি না। তাহলে আপনি একটু আমাদের YouTube চ্যানেলে ঢুকে একটু দেখেন। সকল আলেম বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যেমন ডক্টর আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে সমস্ত বড় আলেমকে আমাদের পক্ষ থেকে ফোন করে বিনয়ের সাথে অনুরোধ করা হয়েছে। হুজুর আসেন একদিন আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আমাদের সাথে একটু আলোচনায় বইসা সেখানে আসিফ মহিউদ্দিন থাকবে আর আপনি থাকবেন। আসিফ মহিউদ্দিন কয়েকটা প্রশ্ন করবে। আপনি খুব সুন্দর করে তাকে একদম উত্তর দিয়ে একদম তার থোঁতা মুখ ভোঁতা করে দিবেন। হ্যাঁ? তাকে একবার হারায় দিয়েন। হ্যাঁ? তখন আলেম সাহেবরা বলছে যে, "না, আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক যাব না।" না রে ভাই, আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক। ভাই আমার এত ভয় পাওয়ার কি আছে এটা তো আমি বুঝলাম না। আমি তো কম বয়সী একটা এরা তো সব বয়স্ক আলেম, হুজুর। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, জ্ঞানী মানুষ, আলেম মানুষ। আমি তো সেখানে ভাই চুনোপুটি। আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আর এরা তো এমন না যে আমাকে পাত্তা দেয় না। এরা তো পাত্তা ঠিকই দেয়। বিভিন্ন জায়গায় গিয়ে তো আমার প্রশ্নের উত্তর ঠিকই দেয়। তো প্রশ্নের উত্তর যখন YouTube এ দিতেছস, তুই আমার সামনে এসে দে। আমার মানে সামনে বইসা দে। অসুবিধা কি? নাকি ভাই কি বলেন আপনি? না, যেহেতু আলাপ আলোচনা হচ্ছেই, একেকজন সবাই নিজের মতামত দিচ্ছে। তাহলে আমি তো মনে করি এটা ওপেনলি মানে যে যারটা বলবে সবার সামনাসামনি। আর ওই হারুনি জারেরটা আমি বলতে পারবো না, ওটা আমি চেক করতে হবে। আপনার সাথে যে ডিবেটের কথা হয়েছিল, কিন্তু এখন ইদানিং যেমন ইয়াং যারা বক্তা মানে বক্তা না যারা লেখক ফেসবুকে অনেক অ্যাক্টিভ, যেমন আসিফ আদনান সাহেব আছে, তারপরে শামসুল আরেফিন, ওনারা তো অনেক পোস্ট দিচ্ছে। তো ওনাদের সাথেও তো সেটা তো ইনভাইট সেটা দিতে তো আমি পারি। চ্যালেঞ্জ করলামই। সেদিনই তো আমি মানে তাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলামই তো সেদিনই যে শামসুল আরেফিন শক্তি নামক একজন লেখক সে বিতর্কের আহ্বান জানিয়েছে। তারা ৩ জন থাকবে। আর আমি বলছি যে আমি একাই থাকবো অসুবিধা নেই। আমি একাই পারবো তাই ৩ জনের সাথে। আমার আর কারোর সাহায্য লাগবে না। আমি একলাই যথেষ্ট। হুম? ওই মানে শামসুল আরেফিন শক্তি আর ২ জন যারা যারা তারা কারা যেন আমার মনে নাই।
মনে হয় এই যে আপনি যাদের নাম বললেন তারাই বোধহয়। আ একজন বোধহয় একটা মানে টিচার, একজন মনে হয় একজন শিক্ষক। আ নামটা ভুলে গেছি। নাম এখন খেয়াল আসতেছে না। তো তাদেরকে আমি তারা একটা স্ট্যাটাস দিছে যে সমকামিতা বিষয়ে মানে বিতর্কের আহ্বান, চ্যালেঞ্জ। তো আমি স্ট্যাটাস দিয়ে লিখলাম যে আমি সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করতেছি। আমার সাথে বিতর্ক করেন। তোমরা ৩ জন আপনারা ৩ জনই থাকবেন। আমি এই পাশে একলা থাকবো। হুম? তো ভাই আমি তো সেটাও রাজি কি হইলাম। অ্যাকসেপ্ট করছে ওরা? না অ্যাকসেপ্ট তো করে নাই ভাই। অ্যাকসেপ্ট তো করবে না। আমি তো জানি অ্যাকসেপ্ট করবে না। আমার নাম শুনলে বাংলাদেশের কোনো এটার কারণটা নির্দিষ্ট কোনো কারণ আছে যে আপনার সাথে ডিবেট, নাকি ওভারঅল যাদের সাথে আহ্বান জানানো হয় তারাই কেউই ডিবেট করতে রাজি না? তা তো ভাই আমি বলতে পারব না। কিন্তু আমি যেটা মানে গ্যারান্টি দিতে পারি, আমার দর্শকদেরকে আমি আমার পক্ষ থেকে গ্যারান্টি দিতে পারি। আমার সাথে যদি একজন আলেম বিতর্ক করতে আসে, আমি এক্কেবারে আ যুক্তি দিয়ে পিষা গুড়ি করে ফেলামু। হুম? যুক্তি দিয়ে আবারও বলতেছি, যুক্তি দিয়ে পিষা গুড়ি কইরা ওইটারে দিয়ে আমি জুস বানায়া খায়া ফেলামু সবার সামনে। এটা আমি গ্যারান্টি দিতে পারি আমার দর্শকদেরকে আমার পক্ষ থেকে। কিন্তু আমি জানি আমার সাথে ডিবেট করার মতো কোনো আলেম কেন? আলেম জালেম যাই হোক বাংলাদেশের এমন কোনো ইসলামিস্ট নাই আমার সাথে বিতর্ক করতে আসার সাহস করবে। আমি দরজা খোলা রাখছি এই যে এই লাইভে আপনি যুক্ত হয়েছেন এরকম যেকোনো আলেম ইতিমধ্যে অনেক আলেম আমার সাথে এসে কথা বলে গেছে। ফেসবুকে লাইভে এসে কথা বলে গেছে। কিন্তু তারা কেউই তেমন একটা সুবিধা করতে পারেনি। এই জিনিসগুলা তো দীর্ঘদিন ধরে আমি করতেছি। আমার YouTube এ সব ভিডিওগুলা কাট করা রাখা আছে। আপনি গিয়ে একটু খুঁজে দেখতে পারেন। অনেক আলেম এসেই নানাভাবে ধরা খেয়ে গেছে। এখন ধরা খেয়ে গেছে এটা তো আমি নিজের মুখে বললে তো এটা আপনি হয়তো ভাববেন যে এটা আসিফ মেহেদী নিজের ঢোল নিজে পিটাইতেছে। সেটা আমি করলাম না। কিন্তু ভাই সব ভিডিও আমার মানে YouTube চ্যানেলে এবং ফেসবুকে সব রাখা আছে। আমি কোনো ভিডিও ডিলিট করি না। তো আপনি একটু দেখেন, দেখে শুনে বুঝেন যে কেন তারা আসতে চায় না আমার সাথে ডিবেট করতে। সেটা আপনি নিজেই বুঝেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ওগুলা চেক করবো আমি। আর আমার আর আপনার লাস্ট যদি কোনো প্রস্তাব থাকে, প্রস্তাবনা থাকে যে আপনার পরিচিত কোনো একজন বড় আলেম আছে, সে আমার সাথে বিতর্ক করতে চায়, তাইলে ভাই আমার দরজা খোলা, আমি রাজি আছি। আগেই কয়ে দিলাম রাজি আছি। যেই হোক আমি নামও শুনতে চাই না। যেই হোক আমি রাজি আছি ভাই, নিয়ে আসেন, আমি কথা বলব। আচ্ছা, আচ্ছা, এটা দেখতেছি। আর আমার শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন আপনার কাছে কি মনে হয়? মানে সামনের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হইতে পারে? এটা তো মানে খুব খারাপ অবস্থা হচ্ছে এখন বাংলাদেশে যে মব কালচার চলছে সেটা খুবই খারাপ পরিস্থিতি বাংলাদেশের। যতদিন পুলিশ প্রশাসনটাকে শক্তিশালী করা না যাবে ততদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে। এবং আমি মানে আশা করি যে পুলিশ প্রশাসনটা এটা দ্রুত আবার আগের মতো ঠিক হবে। মানে বাংলাদেশ পুলিশ প্রশাসন যেইভাবে কাজ করতেছিল সেভাবে যেন কাজ করতে পারে। সেভাবে যেন অ্যাক্টিভ হয় সেই জিনিসটা আমি আশা করি। কিন্তু আ আমি দেখতেছি এখন অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আ পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ, খুবই শোচনীয় অবস্থা। হ্যাঁ, ট্রুথ সিকার ভাই আপনি কি আর কিছু বলবেন? জি না ভাই, ঠিক আছে, পরে কথা হবে। ঠিক ঠিক আছে। আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন।